তাহলে এই পার্টটাতে মূলত আমরা স্টেপ নাম্বার 3 যেটা হচ্ছে ফার্টিলাইজিং অ্যান্টি-ফার্টিলাইজিং রিঅ্যাকশন, অর্থাৎ ফার্টিলাইজিং অ্যান্টি-ফার্টিলাইজিং বিক্রিয়াটা দিয়ে মূলত স্টার্ট করবো। অলরেডি আমরা আগের ভিডিওতে ফার্টিলাইজেশনের প্রথম দুটো স্টেপের কথা পড়েছি, একটা হচ্ছে ইনসেমিনেশন আর 2 নম্বর হচ্ছে অ্যাপ্রোচ অফ স্পার্ম। সেই অ্যাপ্রোচ অফ স্পার্মের মধ্যে একটা বিশেষ ইভেন্টের কথা পড়েছি যেটা হচ্ছে ক্যাপাসিটেশন। দেন এই ফার্টিলাইজিং অ্যান্টি ফার্টিলাইজিং রিঅ্যাকশনটা কি হয় না, এই ফার্টিলাইজিং এটা একটা ইট ইজ এ কেমিক্যাল হ্যাভিং স্পার্মোফিলিক সাইট। এটা একটা রাসায়নিক পদার্থ যার মধ্যে স্পার্মোফিলিক সাইট আছে, অর্থাৎ স্পার্মকে আকৃষ্ট করার কিন্তু অঞ্চল রয়েছে। স্পার্মোফিলিক সাইট and secreted by the ovum, অর্থাৎ ওভাম দ্বারা নিঃসৃত একটা রাসায়নিক পদার্থ। আমরা এই ওভামের স্ট্রাকচারটা দেখি, এই যে ওভাম রয়েছে যার এক সাইডে নিউক্লিয়াসটা রয়েছে এবং তাকে ঘিরে কোষ আবরক গুলো রয়েছে বিভিন্ন রকমের, করোনার এরিয়াটা লেয়ার, জোনা পেলুসিয়া লেয়ার, হোয়াইট লাইট মেমব্রেন। তাই ডিম্বাণুটা কি করেন, একটা বিশেষ রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, যে রাসায়নিক পদার্থগুলোর মধ্যে কিন্তু স্পার্মোফিলিক সাইট আছে। এই রাসায়নিক পদার্থগুলো কি বলা হচ্ছে ফার্টিলাইজিং। আর এই যে এই বিশেষ বিশেষ অঞ্চল এগুলো কি বলা হচ্ছে স্পার্মোফিলিক সাইট। উল্টো তাহলে ওভাম বা সেকেন্ডারি ওসাইটটা কি করছে, একটা বিশেষ কেমিক্যাল ক্ষরণ করছে যার মধ্যে স্পার্মোফিলিক সাইট আছে, অর্থাৎ স্পার্মকে আকৃষ্ট করে এমন অঞ্চল রয়েছে। উল্টো দিক থেকে অ্যান্টি ফার্টিলাইজিং এটা একটা কেমিক্যালস, এটা একটা রাসায়নিক পদার্থ সিক্রেটেড বাই দি স্পার্ম, অর্থাৎ শুক্রাণু থেকে নিঃসৃত একটা রাসায়নিক পদার্থ অ্যান্টি ফার্টিলাইজিং। আর ডিম্বাণু থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থটা হচ্ছে ফার্টিলাইজিং। এই দুটোর মধ্যে কিন্তু বিক্রিয়া হয় এবং বিক্রিয়া হওয়ার কারণে কি হয় না, স্পার্ম গুলো যে আসছিল, এই যে স্পার্ম গুলো আসছে সেগুলো এসে কিন্তু এই স্পার্মোফিলিক সাইট গুলোতে অ্যাটাচড হয়ে যায়। এবং যেটা হয় সেটা হচ্ছে, এটা যদি হিউম্যান ওভাম ধরি আমরা, তাহলে হিউম্যান ওভাম থেকে নিঃসৃত ফার্টিলাইজিং নামক কেমিক্যালসের সঙ্গে কেবলমাত্র কিন্তু হিউম্যান স্পার্ম থেকেই নিঃসৃত অ্যান্টি ফার্টিলাইজিং নামক কেমিক্যালটার রিঅ্যাকশন হয়। অর্থাৎ একই প্রজাতির যদি হয় ওভাম আর স্পার্ম তবেই কিন্তু রিঅ্যাকশনটা হবে, যদি অন্য প্রজাতির স্পার্ম প্রবেশ করে তাহলে কিন্তু রিঅ্যাকশনটা হবে না। অর্থাৎ এই ফার্টিলাইজিং অ্যান্টি ফার্টিলাইজিং রিঅ্যাকশনটা হওয়ার মুখ্য কারণটা কি আছে না, টু মেইনটেইন স্পিসিস ইউনিকনেস বা স্পিসিস স্পেসিফিসিটি, অর্থাৎ প্রজাতির বিশুদ্ধতা বজায় রাখার জন্য মূলত এই রিঅ্যাকশনটা হয়, যাতে কেবলমাত্র হিউম্যান ওভামের সঙ্গে হিউম্যান স্পার্মই ফার্টিলাইজ হতে পারে, অন্য কোনো প্রজাতির স্পার্ম ফার্টিলাইজ হতে না পারে। এছাড়া এটার সাথে সাথে কি হয় না, এই যে কেমিক্যালসটা নিঃসৃত করেছে ফার্টিলাইজিং নামক ওভামটা, তার কিন্তু ওই একটা দুটো বা তিনটে স্পার্মোফিলিক সাইট আছে। তার মানে আমরা পড়েছিলাম কি আগের স্টেপে যে ফ্যালোপিয়ান টিউবে 100টা স্পার্ম আসছে, তার মধ্যে থেকে এই কেমিক্যালস গুলোর সঙ্গে আটকায় আরো কম সংখ্যক স্পার্ম। অর্থাৎ এটা সেকেন্ড, এই বিক্রিয়াটা হওয়ার সেকেন্ড কারণ হচ্ছে থিন আউট দ্য নাম্বার অফ স্পার্ম, অর্থাৎ স্পার্মের সেই যে 100টা সংখ্যা ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করেছিল সেই সংখ্যাটাকে আরো কমানোর জন্য মূলত এই ফার্টিলাইজিং অ্যান্টি ফার্টিলাইজিং রিঅ্যাকশনটা হয়। তাহলে আমরা স্টেপ 3 পড়ে নিলাম। এবার স্টেপ নাম্বার 4, স্টেপ নাম্বার 4টাকে বলা হচ্ছে অ্যাক্রোজোম রিঅ্যাকশন, অ্যাক্রোজোম বিক্রিয়া। অ্যাক্রোজোম রিঅ্যাকশনে কি হয় না, এটা একটা বিক্রিয়া, রিলিজ অফ sperm lysine from the acrosome cap of the sperm,
অর্থাৎ শুক্রাণুর আমরা পড়েছি মস্তকের যে নিউক্লিয়াস তার সামনে যে অ্যাক্রোজোম ক্যাপ আছে, সে অ্যাক্রোজোম ক্যাপ থেকে স্পার্ম লাইসিন নিঃসৃত হয়। স্পার্ম লাইসিন মানে তিনটে এনজাইম আছে যেগুলোকে একত্রে স্পার্ম লাইসিন বলা হচ্ছে। এক নম্বর হচ্ছে হায়ালুরোনিডেজ, দুই নম্বর হচ্ছে অ্যাক্রোসিন, আর তিন নম্বর হচ্ছে করোনা পেনিট্রেটিং এনজাইম। তাহলে স্পার্ম কি করছে না, এটা যদি আমরা দেখি এদিক থেকে যে স্পার্মটা আসছে, স্পার্মের অ্যাক্রোজোম টুপি, যেহেতু অ্যাক্রোজোম টুপির সামনে থাকা প্লাজমা মেমব্রেনের ভেদ্যতা অলরেডি ক্যাপাসিটেশন হওয়ার মাধ্যমে বেড়ে গেছে, তাই এখান থেকে কিন্তু সেই এনজাইম গুলো আসছে। প্রথমে কি আসছে না, প্রথমে করোনা পেনিট্রেটিং এনজাইম। এই যে করোনা পেনিট্রেটিং এনজাইম বা করোনা ডাইজেস্টিং এনজাইম, এই এনজাইমটা কি করে না, ডাইজেস্ট দি সেল অফ করোনা লেয়ার। অর্থাৎ এই করোনা লেয়ারের মধ্যে যে সেল আছে যেগুলোকে করোনা সেল বলা হয়, সেই করোনা সেলগুলোকে কিন্তু নষ্ট করে দেয়। কোন এনজাইমটা না, এটা মূলত করোনা পেনিট্রেটিং এনজাইম, ছোট করে আমরা সিপি লিখছি। করোনা পেনিট্রেটিং এনজাইম অ্যাক্রোজোম টুপি থেকে বেরিয়ে এসে করোনা সেলগুলোকে, করোনা রেডিয়াটা নামক যে আউটার মোস্ট লেয়ারটা রয়েছে তার করোনা সেলগুলোকে নষ্ট করে। সেকেন্ড, এই যে হায়ালুরোনিডেজ, এই হায়ালুরোনিডেজ কি করে না, এই যে করোনা সেলগুলো যে সেল সিমেন্টিং মেটেরিয়ালস দ্বারা যুক্ত আছে, তাহলে সেকেন্ডলি আমরা কি দেখলাম না, ওই হায়ালুরোনিডেজ নামক যে এনজাইমটা আছে, এই হায়ালুরোনিডেজ এ কি করছে না, ডাইজেস্ট হায়ালুরোনিক অ্যাসিড। করোনা রেডিয়াটা নামক স্তরের করোনা পেনিট্রেটিং এনজাইমটা কি করলো, করোনা সেলগুলোকে নষ্ট করে দিল। আর হায়ালুরোনিক অ্যাসিড সেকেন্ড যে এনজাইমটা আছে, সেই এনজাইমটা কি করছে না, ওই যে হায়ালুরোনিক অ্যাসিড যেগুলো সেলগুলোকে ধরে রেখেছিল সেই সেল সিমেন্টিং মেটেরিয়ালসটাকে নষ্ট করে দিল। আর থার্ডলি যে অ্যাক্রোসিন, অ্যাক্রোসিন কি করছে না, অ্যাক্রোসিন কি এই যে জোনা পেলুসিডা নামক লেয়ারটা রয়েছে, এই যে জোনা পেলুসিডা যেটা ভাইটালাইন মেমব্রেনের বাইরের দিকে থাকা একটা অ্যাসেলুলার মেমব্রেন, অকোসীয় মেমব্রেন, সেটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। এটা হচ্ছে অ্যাক্রোসিন এই কাজটা করছে। তার মানে অ্যাক্রোজোম রিঅ্যাকশনের মধ্যে কি হচ্ছে না, স্পার্মের অ্যাক্রোজোম টুপি থেকে করোনা পেনিট্রেটিং এনজাইম বেরিয়ে ওভামের বাইরের দিকে আউটার মোস্ট লেয়ারের যে সেলগুলো, করোনা রেডিয়াটা নামক লেয়ারের সেলগুলোকে নষ্ট করছে। দুই নম্বর, হায়ালুরোনিডেজ কি করছে না, সেই লেয়ারেতেই থাকা হায়ালুরোনিক অ্যাসিড যেটা হচ্ছে সেল সিমেন্টিং মেটেরিয়াল, সেগুলোকে নষ্ট করছে। আর অ্যাক্রোসিনটা সে কি করছে না, ডাইজেস্ট জোনা পেলুসিডা, জোনা পেলুসিডা নামক ভাইটালাইন মেমব্রেনের বাইরে থাকা স্তরটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। এই হয়ে গেল টোটাল অ্যাক্রোজোম রিঅ্যাকশন বা অ্যাক্রোজোম বিক্রিয়া স্টেপ নাম্বার 4 কমপ্লিট। এবার আমরা স্টেপ নাম্বার 5 এ চলে যাব। 5 নম্বর স্টেপে কি হচ্ছে না, 5 নম্বর স্টেপে যেটা হয় সেটা হচ্ছে রিসেপশন কোন ফরমেশন। বা এটাকে বলা হয় ফার্টিলাইজেশন কোন ফরমেশন। নিষেক কোন সৃষ্টি হয়, অর্থাৎ এই যে তিনটে লেয়ারকে, ওভামের বাইরে থাকা তিনটে লেয়ারকে ডাইজেস্ট করে দিল, অ্যাক্রোজোম টুপি থেকে নিষ্কৃত হয় এনজাইম গুলো, হওয়ার সাথে সাথে কি হয় না, হওয়ার সাথে সাথে দেখা যায় যে এই যে ওভামটা, এই ওভামের কিন্তু নিউক্লিয়াসটা যে দিকটায় আছে, যদি ভালো করে আমরা দেখি তাহলে দেখতে পাবো কি বিষয়টা অনেকটা এরকমের হয়ে যাচ্ছে। এটা আমরা ভাইটালাইন মেমব্রেন ধরছি, এটা জোনা পেলুসিডা, আর এর বাইরে যে স্তরটা রয়েছে এটা হচ্ছে করোনা রেডিয়াটা। এই জায়গায় কিন্তু আমরা স্তরগুলো সব বাদ রেখেছি, তার কারণ এই জায়গায় কিন্তু অ্যাক্রোজোম বিক্রিয়ার মাধ্যমে স্তরগুলো সব নষ্ট হয়ে গেছে, খালি ডিম্বাণুর ভেতরের দিকের মেমব্রেনটা কিন্তু রয়েছে এখানে।
ভেতর দিকে মানে প্লাজমা মেমব্রেন বা ভাইটালাইন মেমব্রেনটা। তাই রিসেপশন কোন ফরমেশন মানে যখনই দেখা গেল স্পার্মটা এখানে এসে হাজির হয়েছে, তখন কি হয় না, তখন কিন্তু এই ভাইটালাইন মেমব্রেন একটা রকম কোন ফরমেশন হয়। সেটা কি বলা হচ্ছে রিসেপশন কোন ফরমেশন বা ফার্টিলাইজেশন কোন ফরমেশন। যে কোনটার স্থানটাতে, ওই যে কোনটা যে জায়গায় তৈরি হয়েছে সেইখানেই গিয়ে কিন্তু আলটিমেটলি এই স্পার্মটা ওভামের সঙ্গে অ্যাটাচড হয়, ওভামের সঙ্গে কিন্তু যুক্ত হয়, অর্থাৎ স্পার্মটা ওভামের কন্ট্যাক্টে আসে। ওভামের এই জায়গাটা কিন্তু রয়েছে জার্মিনাল ভেসিকেল বা নিউক্লিয়াসটা, এবং নিউক্লিয়াসের যে দিকটা থাকে সেদিকটাকে আমরা জানি অ্যানিমাল পোল বলা হয়। সেই অ্যানিমাল পোল বরাবরই কিন্তু ফার্টিলাইজেশন কোনটা ফরমেশন হয়, এবং সেই জায়গাটায় এসে কিন্তু স্পার্মটা ওভামকে টাচ করে, এবং টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু স্টেপ নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর ধাপ যেটা নিষেকের, সেটা কি না, সেটা হচ্ছে মিওসিস 2, সেটা কিন্তু স্টার্ট হয়। অর্থাৎ এতক্ষণ এটা যেটা আমরা দেখেছি গোটাটা ছিল কিন্তু সেকেন্ডারি ওসাইট। এবার সেটা কি হবে না, সেকেন্ডারি ওসাইটটা এটা কিন্তু কন্ট্যাক্ট অফ স্পার্ম, শুক্রাণুর স্পর্শ দ্বারা উদ্দীপিত হয়ে মিওসিস 2 স্টার্ট করবে। আমরা অলরেডি আলোচনা করেছিলাম মুজিনেসিসের সময়, যেটা কিন্তু মিওসিস 1 সম্পন্ন করার পর মিওসিস 2 এর মেটাফেজ স্টেজে কিন্তু অ্যারেস্ট হয়ে যায়, অ্যানাফেজটা কিন্তু আর হয় না। তা এইটাই কি দেখা যাচ্ছে না, স্পার্মের সঙ্গে কন্ট্যাক্ট করার সাথে সাথে অ্যানাফেজ অ্যাক্টিভেটিং সাবস্টেন্সেস গুলো বা অ্যানাফেজ অ্যাক্টিভেটরও বলা যেতে পারে, অ্যাক্টিভেটিং সাবস্টেন্সেস এগুলো অ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ সক্রিয় হয়। তার ফলে মেটাফেজের পর এবার কিন্তু অ্যানাফেজ মানে দশাটা দিয়ে কমপ্লিট করে মিওসিস 2টাকে। তাহলে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং এখানে অ্যানাফেজ অ্যাক্টিভেটিং সাবস্টেন্সেস গুলো অ্যাক্টিভ হচ্ছে যেমন, তেমন মেটাফেজ অ্যাক্টিভেটর এরা কিন্তু হয়ে যাচ্ছে ইনঅ্যাক্টিভ, এরা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। তাহলে এবার কিন্তু সেকেন্ডারি ওসাইটটা হয়ে যাচ্ছে কি এগ, বা এবার কিন্তু এটাকে আমরা ওভাম বলতে পারি। এতক্ষণে কিন্তু ডিম্বাণু হলো, যতক্ষণ স্পার্মটা ওভামটাকে স্পর্শ করেনি ততক্ষণ কিন্তু সেকেন্ডারি ওসাইট ছিল। যখনই ফার্টিলাইজেশন কোন ফরমেশন হওয়ার পর স্পার্মটা ওভামের কন্ট্যাক্টে এলো, তখনই কিন্তু ওভামটা 6 নম্বর স্টেপ অর্থাৎ মিওসিস 2 বিভাজন স্টার্ট করলো, যেটা কিন্তু ওজেনেসিস প্রক্রিয়ায় মিওসিস 1 হওয়ার পর মিওসিস 2 এর মেটাফেজ দশায় অ্যারেস্ট হয়েছিল। তখন মেটাফেজ অ্যাক্টিভেটিং সাবস্টেন্সেস গুলো অ্যাক্টিভ ছিল, কিন্তু দেখা যায় টাচ করার সঙ্গে সঙ্গে এটাকে ম্যাজিক টাচ বলা হচ্ছে, তখন কিন্তু অ্যানাফেজ অ্যাক্টিভেটিং সাবস্টেন্সেস গুলো অ্যাক্টিভ হয়ে গেল, যারা অ্যানাফেজটাকে অ্যাক্টিভ করে আর কি সক্রিয় করে, দেন অ্যানাফেজ টেলোফেজ প্রক্রিয়ার মাধ্যমে এগ বা ওভাম তৈরি হয়ে গেল। এগ বা ওভাম তৈরি হবার পর নেক্সট যে স্টেপটা হয় 6 নম্বরের পর 7 নম্বর স্টেপ বলতে পারি আমরা। 7 নম্বরে যেটা হয় সেটা হচ্ছে ফিউশন অফ মেল এন্ড ফিমেল নিউক্লিয়াস, স্টেপ নাম্বার 7, ফিউশন অফ নিউক্লিয়াস, বা এটাকে আমরা বলতে পারি অ্যাম্ফিমিক্সিস। অ্যাম্ফিমিক্সিসে কি হয় না, এই যে ওভামটা রয়েছে যার অ্যানিমেল পোলে কিন্তু স্পার্মটা স্পর্শ করে নিয়েছে, এবং এটা যেটা হয় স্পার্মটা স্পর্শ করার পর কিন্তু স্পার্মের যে প্লাজমা মেমব্রেন, টোটাল যে আবরণটা রয়েছে, নেক পোর্শনটা রয়েছে, হেড পোর্শনটা রয়েছে, টোটালটা কিন্তু বাইরেই থাকে ওভাবে। এ কেবলমাত্র যেটা করে নিজের নিউক্লিয়াসটাকে কিন্তু পাঠিয়ে দেয়, যেখানে কিন্তু এখানে অলরেডি ফিমেল নিউক্লিয়াস যেটা সেটা কিন্তু থাকে, সে ফিমেল নিউক্লিয়াসের দিকে কিন্তু মেল নিউক্লিয়াসটা অগ্রসর হতে থাকে। এবং এই যে পথ বরাবর অগ্রসর হচ্ছে এটাকে বলা হয় কপিউলেশন পাথ। কপিউলেশন পাথ বা কপিউলেশন পথ বলা যেতে পারে, যে পথে অ্যানিমাল পোল বরাবর মেল নিউক্লিয়াসটা মানে স্পার্মের নিউক্লিয়াসটা কিন্তু ওভামের
নিউক্লিয়াসের সঙ্গে ফার্টিলাইজ হচ্ছে, দেন এই দুটো এখানে মিলিত হয়ে পরবর্তীকালে কি তৈরি করছে না, পরবর্তীকালে দুটো মিলে কিন্তু টোটালটা একটা নিউক্লিয়াস হয়ে যাচ্ছে, যেটাকে বলা হয় সিনক্যারিয়ন। সিনক্যারিয়ন নিউক্লিয়াসটাকে বলা হচ্ছে, এবং টোটাল সেলটাকে বলা হচ্ছে যে সেল একটা নিউক্লিয়াস হয়ে গেছে। এবং এটা মাথায় রাখতে হবে, নিউক্লিয়াস যেটা মেল নিউক্লিয়াস এটা হ্যাপ্লয়েড প্রকৃতির ছিল, ফিমেল নিউক্লিয়াস হ্যাপ্লয়েড প্রকৃতির ছিল, সেই দুটো মিলে এই যে নিউক্লিয়াস হলো ডিপ্লয়েড প্রকৃতির, মানে আলটিমেটলি এই যে সেলটা হলো ডিপ্লয়েড প্রকৃতির, এটাকে বলা হচ্ছে জাইগোট। জাইগোট তৈরি হয়েছে, জাইগোট তৈরি হওয়া মানেই কিন্তু নিশ্চয় কমপ্লিট নয়, অলরেডি আমরা ডেফিনেশনটা বলেছি। এবার স্টেপ নাম্বার 8, 8 নম্বর স্টেপে কি হয়, 8 নম্বর স্টেপে হয় কিন্তু কর্টিক্যাল রিঅ্যাকশন। কর্টিক্যাল রিঅ্যাকশন বা কর্টিক্যাল বিক্রিয়া, বা এটাকে আমরা বলতে পারি ফার্টিলাইজেশন মেমব্রেন ফরমেশন। অর্থাৎ পুং এবং স্ত্রী নিউক্লিয়াস মিলিত হওয়ার পর কি হচ্ছে না, নিষেক পর্দা কিন্তু সৃষ্টি হয়, ওটাকে কর্টিক্যাল বিক্রিয়া বলা হয়। আমরা অলরেডি ওভামের স্ট্রাকচারে দেখেছি যে এই ওভামের বাইরের দিকে যে এক্সোপ্লাজম সেখানে কিন্তু কর্টিক্যাল গ্র্যানিউলস আছে, এবং এই জায়গাটাকে যেহেতু কর্টেক্স বলা হয়, এখানে থাকে গ্র্যানিউলস গুলোকে কর্টিক্যাল গ্র্যানিউলস বলা হয়ে থাকে। তাহলে এই দানাগুলো হচ্ছে কর্টিক্যাল গ্র্যানিউলস। তা কি হয় না, এই স্টেপটাতে কর্টিক্যাল রিঅ্যাকশনে এই যে ভাইটালাইন মেমব্রেনটা ছিল ওভামের ফার্স্ট যে লেয়ার, সেটা কিন্তু খানিকটা দূরের দিকে সরে যায়, এবং দূরের দিকে সরে যাওয়ার কারণে মাঝখানে কিন্তু একটা স্পেস তৈরি হয়, এই স্পেসটাকে বলা হয় পেরি ভাইটালাইন স্পেস। এই পেরি ভাইটালাইন স্পেস তাহলে কি হলো না, ভাইটালাইন পর্দা কিন্তু দূরের দিকে সরে গেল, যখন স্পার্ম অলরেডি ওভাবের মধ্যে প্রবেশ করেছে, মানে স্পার্মের অ্যাকচুয়াল নিউক্লিয়াসটা প্রবেশ করে গেছে, তারপর এটা হয়। দেন এই কর্টিক্যাল গ্র্যানিউলস গুলো কিন্তু এই পেরি ভাইটালাইন স্পেসে গিয়ে ভাইটালাইন পর্দার নিচে কিন্তু পরস্পর সজ্জিত হয়ে যায়, হয়ে গিয়ে একটা বিশেষ পর্দা গঠন করে, যে পর্দাটাকে আমরা বলছি কি না, এই যে পর্দাটা তৈরি হলো এটা কি বলা হচ্ছে ফার্টিলাইজেশন মেমব্রেন বা নিষেক পর্দা। আর যেহেতু এই পর্দাটা তৈরি হলো কিভাবে না, ফার্টিলাইজেশন পর্দাটা তৈরি হয়েছে কর্টিক্যাল গ্র্যানিউলস প্লাস ভাইটালাইন মেমব্রেন। ভাইটালাইন মেমব্রেনের নিচের দিকে থাকা পেরি ভাইটালাইন স্পেসে কর্টিক্যাল গ্র্যানিউলস গুলো গিয়ে এই বিশেষ পর্দাটা তৈরি করে দিল। এই পর্দাটা তৈরি করার প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে কর্টিক্যাল রিঅ্যাকশন বা ফার্টিলাইজেশন মেমব্রেন ফরমেশন, মানে নিষেক পর্দা। অর্থাৎ গোটা ওভামটা কিন্তু একটা পর্দা দিয়ে আবৃত হয়ে গেল। কেন হয় না, এটা হওয়ার পিছনে 1 নম্বর যেটা কারণ সেটা হচ্ছে পলিস্পার্মি। টু প্রিভেন্ট পলিস্পার্মি যাতে না হয়, অর্থাৎ বলতে পারি আমরা টু প্রিভেন্ট পলিস্পার্মি। পলিস্পার্মি মানে একাধিক স্পার্ম যাতে ওভামের সঙ্গে ফার্টিলাইজ হতে না পারে, সেই প্রক্রিয়াটাকে কিন্তু আটকানোর জন্যই মূলত এই ফার্টিলাইজেশন মেমব্রেন ফরমেশন হয়। যদি একাধিক স্পার্ম প্রবেশ করে তখন কিন্তু বেশ কিছু অ্যাবনর্মাল কন্ডিশন লক্ষ্য করা যাবে, সেটা সাধারণত হওয়া উচিত নয়। তা সেক্ষেত্রে একাধিক স্পার্ম প্রবেশ করতে না পারে, অর্থাৎ পলিস্পার্মিটাকে আটকানোর জন্যই মূলত এই ফার্টিলাইজেশন মেমব্রেন ফরমেশনটা হচ্ছে। এবং এটা হওয়ার মাধ্যমে মোট 8টা স্টেপ কমপ্লিট হলে তবে কিন্তু হিউম্যান ফার্টিলাইজেশন বা মানব দেহের নিষেক প্রক্রিয়া টোটালি সম্পন্ন হলো। এবং আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে নিষেক সম্পন্ন হয়ে আমাদের হতে পারলো কি না, যেটা হলো সেটা হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির মেল আর ডিপ্লয়েড প্রকৃতির যে ফিমেল, তারা দুজনে কিন্তু গ্যামেট গুলো দিল, যে গ্যামেট গুলো কিন্তু হ্যাপ্লয়েড প্রকৃতির ছিল, স্পার্ম এবং ওভাম, সেগুলো মিলিত হয়ে আবারও কিন্তু ডিপ্লয়েড প্রকৃতির জাইগোট তৈরি হলো। এবং ডিপ্লয়েড প্রকৃতির জাইগোট পরবর্তীকালে মাইটোটিক ডিভিশনে তারা যে কমপ্লিট অর্গানিজমটা তৈরি করবে সেটা কিন্তু আবার ডিপ্লয়েড প্রকৃতির থাকবে। অর্থাৎ ফার্টিলাইজেশন হওয়ার ফলে তবেই কিন্তু প্রজাতির ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুবক থাকছে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স বলা যেতে পারে এই ফার্টিলাইজেশনের। এবং এই ফার্টিলাইজেশনের মাধ্যমে যে জাইগোট তৈরি হলো, এই জাইগোটটাকে বলা হয় কিন্তু ইউনিসেলুলার এমব্রিও অর্থাৎ এককোষী ভ্রূণ। এইটা এবার পরবর্তীকালে ডেভেলপমেন্ট হবে, দেন প্রথমে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা হয়ে আলটিমেটলি এটা কমপ্লিট এমব্রিও তৈরি করবে, যেটা আমরা নেক্সট ভিডিওর পার্টে পড়বো যে কিভাবে জাইগোট থেকে
একটা কমপ্লিট এমডিও তৈরি হয়, কি কি চেঞ্জ লক্ষ্য করা যায়, সেইগুলো মূলত আমরা ডেভেলপমেন্ট অফ জাইগোট বলে নেক্সট পার্টটাতে আলোচনা করব।